স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজকে একটা ন্যারেটিভ, সেই ন্যারেটিভ ভাঙার জন্য আমি এসেছি। তৃণমূল কংগ্রেসের যারা সমর্থিত ডিজিটাল যোদ্ধারা রয়েছেন, বা মিনমিনে চ্যানেল, মিনমিনে যারা বোদ্ধারা রয়েছেন, তাদেরকে নির্দিষ্টভাবে একটা ন্যারেটিভ সেট করতে দেওয়া হয় যে টানা বলে যেতে বিরোধীরা কোন আসনটা কনফার্ম জিতবে। এই যেমন ধরুন, বিভিন্ন সময় একটা মনস্তাত্ত্বিক লড়াই তারা প্রতি মুহূর্তে লড়ছেন। বিজেপি কর্মীদের দেখলেই, বিরোধীদের দেখলেই তারা বলেন যে কোন আসনটায় বিজেপি কনফার্ম জিতছে। এবার আমি যদি পাল্টা বলি, কোন আসনটায় তৃণমূল কংগ্রেস কনফার্ম জিতছে। কারণ যে ন্যারেটিভ এতদিন ধরে সেট হয়েছে সেটা আসলে বায়বীয়। তার যে বাষ্পটা রয়েছে, সেই বাষ্পটা উবে যেতে পারে। ভবানীপুর আসনটাতেই মমতা বন্দ্যোপাধ্যায়, সবচেয়ে প্রেস্টিজিয়াস সিট, ভবানীপুর আসনটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন না 75টা আসনে কতগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কনফিডেন্টলি জিতবেন দক্ষিণবঙ্গে কেউ জানে না। কিন্তু বাজার গরম করে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধা, মিনমিনে চ্যানেল, তারা বলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ব্যাপক ফর্মে আছে, 240, 50, অনেকে 290 অবধি দিয়ে ফেলেছেন। মানে তৃণমূল কংগ্রেস জেতার ব্যাপারে মানুষ পরিত্রাণ চাইছে, এতে কোনো সন্দেহ নেই। মানে আজকে যে সংখ্যালঘু ভাই বোন তারাও চাইছে, যে চাকরি প্রার্থী রাস্তায় বসে আছে তারাও চাইছে, এমনকি পুলিশ, নিচুতলার পুলিশ, তারাও এবার পরিত্রাণ চাইছে। কিন্তু মজার ব্যাপার হলো, পুলিশ নিজের ভোটটাই নিজে সিকিউর করতে পারে না। মানে এটা বিজেপি নেতারা হাওয়াতে বলেননি, একদম ডেটা ধরে ধরে তারা বলে নির্বাচন কমিশনে রিপোর্ট করেছেন যে একজন পুলিশ কর্মী সে যে পোস্টাল ব্যালটটা দেয়, সে ব্যালটটাই ছিনতাই হয়ে যায়, বা ব্যালটটাই একদম ঘাড়ের কাছে কোনো এক তৃণমূলপন্থী প্রভাবশালী অফিসার সে দাঁড়িয়ে বলে দেয় এই জায়গায় এই ভোটগুলো এত জায়গায় দিয়ে পাঠিয়ে দাও। বা অনেক সময় তারা নিজেদের ভোটটা নিজেরা দেয়নি না, তৃণমূল কংগ্রেস তাদের ছাপ্পা দিয়ে সেই ভোটটাকে পোস্টাল বক্সে ফেলে দেয়। তারাও কিন্তু চায় পরিবর্তন বা পরিত্রাণ আসুক বাংলায়। এবং আজ আমি যে ডেটা শিট নিয়ে এসেছি, সেই ডেটা শিট ভয়ঙ্কর কিছু তথ্য আমার সামনে দিচ্ছে, এবং এতে আমার মনে হচ্ছে আমি সবকটা আজকে দেখানোর সুযোগ পাবো না। আমি আজকে দিনহাটায় খুব নির্দিষ্টভাবে দেখাবো যে দিনহাটায় উদয়ন গুহ, আগেরবার উদয়ন গুহ একেবারে কানের পাশ দিয়ে জিতে যাওয়া বলে, কানের পাশ দিয়ে জিতেছিলেন, কিন্তু এবার হয়তো জিততে নাও পারেন। তার কারণ আছে, তার অনেকগুলো জাস্টিফিকেশন আছে, অঙ্ক আছে, ম্যাথামেটিক্স আছে, সমস্ত কিছু আপনাদের বলবো। কিন্তু তার আগে একবার দেখিয়ে নিতে চাই যে বিজেপিকে হারাতে হবে না, তৃণমূলই হয়তো হারিয়ে দিতে পারে তৃণমূলকে। এরকম বেশ কয়েকটা আসন অলরেডি এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আমি দেখাবো। আগেই হেরে ভূত হয়ে বসে রয়েছে তৃণমূল কংগ্রেস এই সমস্ত আসনগুলোতে। কোন কোন একবার দেখি। জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ায়, বিজেপিকে হারাতে হবে না, জ্যোতিপ্রিয় মল্লিককে হারিয়ে দেবে জ্যোতিপ্রিয় মল্লিকের দলের লোকেরাই হয়তো হাবড়াতে। আর তার উপরে মার্জিন অত্যন্ত কম ছিল, 2000 মার্জিনে রাহুল সিনহা তিনি 2021-এ হেরেছেন। জ্যোতিপ্রিয় মল্লিক এর পাশাপাশি পরেশ অধিকারী মেখলিগঞ্জে, আমিরুল ইসলাম ফারাক্কায়, চন্দনা সরকার বৈষ্ণবনগরে, উষারানী মণ্ডল মিনাখায়,
লাভলি মৈত্র বা অরুন্ধতী মৈত্র সোনারপুর দক্ষিণে, শাওনি সিংহরায় মুর্শিদাবাদে, বাবর আলী জলঙ্গিতে, কাশেম সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী আমডাঙ্গাতে এবং বাহারুল ইসলাম ক্যানিং পশ্চিমে। বিশেষজ্ঞরা বলছেন যে এই সমস্ত আসনে বিজেপিকে বা বামেদের তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে না। তৃণমূল কংগ্রেসকে হারাবে তৃণমূল কংগ্রেসই, মারবেও তৃণমূল কংগ্রেস, মরবেও হয়তো তৃণমূল কংগ্রেস, ভোট লুটও করবে তৃণমূল কংগ্রেস, হারিয়েও দেবে হয়তো তৃণমূল কংগ্রেস। এই সমস্ত আসনগুলোতে একটা অদ্ভুত খেলা তৃণমূল কংগ্রেসেরই বিক্ষুব্ধ যারা, তারা খেলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। সেই ছবিগুলো আপনারা দেখছেন। কিন্তু এই সমস্ত কিছুর পরেও আমি বলছি যে লড়াইটা আসলে দ্বিমুখী, হয় ধর্মের দিকে নয় অধর্মের দিকে, হয় রাষ্ট্রবাদের দিকে নয় রোহিঙ্গার দিকে, হয় অন্যায়ের দিকে নয় ন্যায়ের দিকে। বাইনারি আছে তো, এবং এই বাইনারিটা আমি বারবার বলছি, ধর্ম বনাম অধর্মের বাইনারি। আপনারা ভাবছেন ডান এবং বামের বাইনারি, না। যে বামপন্থী তারও এবার উচিত তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দেওয়ার, যে ডানপন্থী তারও উচিত তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দেওয়ার। তারা হয়তো ভাবছেনও যে আমি অনেকটা বেশি তৃণমূল বিরোধী, কিন্তু যখন তারা ভোট দিতে যাচ্ছেন তাদের নিজেদের পিয়ার গ্রুপ বা পেয়ারের গ্রুপ, সেগুলোতে তারা ভোট দিয়ে ভোটটাকে নষ্ট করছেন। এটা নিয়ে গোটা বাংলায় বহু আলোচনা হয়েছে, আমিও আলোচনা করেছি, আর সেই আলোচনায় যেতে চাই না। একটা প্রতিবেদন দেখব, মানুষের পরিত্রাণের যে ইচ্ছে, সেই ইচ্ছেটা বোধহয় একটু একটু করে পূরণ হওয়ার দিকে যাচ্ছে। কারণ যা অঙ্ক বলছে তাতে বিজেপি আসুক বা না আসুক, তৃণমূল হারছে। আর তৃণমূল হারলে অবশ্যই বিকল্প হিসাবে বিজেপি আসবে। সুতরাং অবস্থা বিজেপিই আসছে, যতই আপনার খারাপ লাগুক। দেখুন, সবার আশীর্বাদ আছে, অত্যাচার থেকে মানুষ মুক্তি চায়। ২৬-এর লড়াইটা শুধুমাত্র রাজনৈতিক দলের মধ্যে নয়, এবার লড়াইটা ধর্ম বনাম অধর্মের। এবার মমতার শাসন থেকে পরিত্রাণ পাওয়ার লড়াই বাংলার মানুষের। উনার জন্যই মোথাবাড়ি, উনার জন্যই ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন। এর উত্তর 23 এপ্রিল আর 29 এপ্রিল বাংলার জাগ্রত জনগণ দেবে। 4 মে দেখা হবে এই কালীঘাট মন্দিরে। গত 15 বছর ধরে অনেক তোষণ দেখেছে বাংলার মানুষ। তোষণ এতটাই মাত্রা ছাড়িয়েছে যে ঈদের উৎসবকেও ভোট প্রচারের রাজনৈতিক মঞ্চ করে তুলেছেন তৃণমূল নেত্রী। আসলে সংখ্যালঘুদের ঢাল করে অনুপ্রবেশকারীদের হয়েই কথা বলে আসছেন মমতা। সেটা করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীকে অপমান করতেও বাধে না তৃণমূল নেত্রীর। आप जो उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तो आपका असर नहीं पड़ते हैं। वो हिंदू और मुसलमान है, और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। এবারের ভোটটা বড্ড বেশি চাপের হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির জন্য। হয়তো বাংলার বিধান এখনই দেখতে পাচ্ছেন তিনি, আর তারই প্রতিফলন ঘটেছে তৃণমূলের ইস্তেহারে। বাংলার সবই নাকি হয়ে গিয়েছে, আর কিছুই করার নেই। আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিজ্ঞা, আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই, অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট মুহূর্তে রয়েছেন, তাদের সাথে আমি আলাপ করিয়ে দেবো। কিন্তু তার আগে আমি দিনহাটার কথা বলেছিলাম, এবং এক এক করে আমি 4টে জায়গা, সেই 4টে জায়গা নিয়ে কথা বলবো, আলোচনা করব। প্রথমটা আমি দিনহাটাটা দেখাবো, কিন্তু দিনহাটা দেখানোর আগে আমি নীলাদ্রি ব্যানার্জি তার থেকে 1 মিনিটের প্রতিক্রিয়া নিয়ে নেব যে বিভিন্ন জায়গাতে যে ন্যারেটিভটা সেট হচ্ছে। নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন এই মুহূর্তে, চন্দ্রচূড় ঘোষ রয়েছেন, কাশেম আলী রয়েছেন, এবং পথিকৃৎ পাইন আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি প্রত্যেকের কাছে অল্প অল্প করে প্রতিক্রিয়া নিয়ে নেব এই ন্যারেটিভটা। নীলাদ্রি, আপনি দেখে থাকবেন মিনমিনেরা এই ন্যারেটিভটা সেট করে যে ও বাবা, বিজেপি একটা আসনেই তো দাঁড়াবে না। এখন আবার নতুন ন্যারেটিভ, যখন বড় ক্যান্ডিডেট দেওয়া হতো তখন বলা হতো যে
এ বাবা এদের সাথে তো গ্রাসরুটের কোনো টাচই নেই। আবার যখন গ্রাসরুটের ক্যান্ডিডেট দেওয়া হবে তখন বলা হবে এ বাবা এই ক্যান্ডিডেটকে কেউ চেনে না। বিজেপিকে যারা ভোট দিচ্ছে না তাদের বিজেপি নিয়ে অনেক বেশি কৌতূহল, কিন্তু তার থেকেও বড় কথা যেটা আমি বললাম যে তৃণমূল কতগুলো আসনে গ্যারান্টেড জিতছে এই হিসেবটা তৃণমূল কংগ্রেসের কাছেও তো নেই। তাহলে কোন দমে তারা বলে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস অমুক পাবে তমুক পাবে 240টা পাবে ইত্যাদি? নিরাতিদা না না, তৃণমূল আমার হিসেবে 90 থেকে 95টা আসনে নিশ্চিত হয়ে আছে, তারা জিততে চলেছে। সেখানে বিজেপির কোনো জায়গা নেই, কারণ এই আসনগুলো সংখ্যালঘু অধ্যুষিত আসন। সে আসনে বিজেপি ভোট পাবে না, বিজেপি দ্বিতীয়ও হবে না সম্ভবত। সুতরাং বিজেপির লড়াইটা ময়ূক কার্যত এই 200টা আসন নিয়ে, যে 200টা আসনের মধ্যে জিতে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমরা বলছি না আইএসএফ আছে, নসা আছে, জেইউপি আছে, কিন্তু এবার নির্বাচনে যে অবস্থা এটা দ্বিমুখী লড়াই। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। যারা বিজেপি বিরোধী তারা তৃণমূলকে অনেকেই ভোট দেবে, কারণ তারা ভয় পাবে যদি তৃণমূল হারে বিজেপি ক্ষমতায় আসবে। আর যারা চায় তৃণমূল ক্ষমতায় থেকে চলে যাক, এই সরকারের পতন হোক, তারা বিজেপিকে ভোট দেবে বিজেপিকে সমর্থন না করলো। একেবারে ক্লিয়ার পোলারাইজেশন, অনেকটা ওই 77-এর নির্বাচনের মতো, যেখানে একটা ভোট বামেদের দিকে গেছিল যারা জরুরি অবস্থার বিরোধী ছিল, ইন্দিরা গান্ধীর বিরোধী ছিল, আর একটা ভোট মানে কংগ্রেসের ভোট যেটা ধরে রাখতে পেরেছিল। তারা এর মধ্যে ভাগ হয়ে গেছিল। কোন আসনে কে জিতবে এটা এখন বলার জায়গা আমি নেই, শুধু আমি বলতে পারি একটা আসনে অন্তত তৃণমূল কংগ্রেস হারছে, সেটা হচ্ছে ভবানীপুর। আর যদি একটা আসনে কলকাতায় বিজেপি জেতে সেটা হচ্ছে ভবানীপুর, এবং এটাই তৃণমূলের ঘুম কেড়ে নিয়েছে ময়ূক। কারণ এখন অবধি যা মার্কেট ইন্টেলিজেন্স পাওয়া যাচ্ছে, ভবানীপুরে নাকি 5000 ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে এখন অবধি, এবং শুভেন্দু অধিকারী বলছেন ওখানে উনি 25,000 ভোটে জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেখানে ময়ূক? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি অন্তত একটা ভোট হলেও জিতবো। কনফিডেন্সটা দেখুন, একজন বলছেন 25,000-এ জিতবো, একজন বলছেন দরকার হলে 1 ভোটেও জিতবো। এটাই ফারাক করে দিচ্ছে। আর ভবানীপুর যদি তৃণমূল হারে, বাকি আসনগুলো হারা, ক্ষমতা হারানো সময়ের অপেক্ষা। বেশ, আমি দিনহাটা নিয়ে একবার দর্শককে দেখিয়ে নিতে চাই। দিনহাটা আপনারা জানেন উদয়ন গুহ দিনহাটার সিটিং এমএলএ বা বিধায়ক। উদয়ন গুহ এবারও দাঁড়াচ্ছেন। আমি গ্রাফিক্যালি একবার দর্শককে দেখাবো এই বিধায়কদের যে রিপোর্ট কার্ড আমরা তৈরি করেছি, এবং বিভিন্ন সময় আপনারা দেখবেন রিপাবলিক বাংলা চ্যানেলে প্রতিদিন বিকেল 5:30তেও দেখেন যে এই বিধায়কদের রিপোর্ট কার্ড নিয়ে আমরা একেবারে চাষাছোলা ভাষায় বলে দিই যে সত্যি কোন কোন জায়গাতে বিধায়ক পাশ করেছে বা ফেল করেছে। মানে গোষ্ঠীদ্বন্দ্বে যদি কেউ পাশ করে সেটাও আমরা দেখাই, আবার কেউ যদি সাম্প্রদায়িকতা ছড়িয়ে ফেল করে যায় সেটাও আমরা দেখাই। দিনহাটায় এই মুহূর্তে দিনহাটায় বিধায়ক উদয়ন গুহ, আমি একবার দেখানোর জন্য বলবো গ্রাফিক্সটা। দিনহাটা বিধানসভায় 2021-এ মোট ভোটার ছিল 2,99,251। এই 2 লক্ষের মধ্যে থেকে বিধানসভা ভোট 2021-এ পুরুষ ভোটার 52%, আর তার পাশাপাশি মহিলা এবং পুরুষ ভোটার আপনারা দেখতে পাচ্ছেন 52 এবং 48%। মূল সমস্যা কি কি দিনহাটায়? এটা খুব দুঃখজনক যে সিকিমে বা দার্জিলিংয়ে ফার্মাসিউটিক্যালস ওয়্যারহাউস হলেও দিনহাটাতে সারা এশিয়ার ফার্মাসিউটিক্যাল ওয়্যারহাউস হওয়ার অপশন থাকলেও হয়নি। চায়না থেকে যে বিপুল পরিমাণ ওষুধ এবং ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আসে, সেগুলো সিকিম অরুণাচলের বিভিন্ন ওয়্যারহাউসে রাখা হয়। কেন এটা দিনহাটার ওয়্যারহাউসে রাখা হবে না? শিল্পটাও বড় ফ্যাক্টর, কিন্তু মূল সমস্যা যেগুলো এখনও ভাবুন, তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীদের মিলিতভাবে 50 বছর কাটানোর পরেও রাস্তা দিনহাটায় এখনো সমস্যা, সেতু দিনহাটায় সমস্যা, পানীয় জল এবং আবাস। এই অবস্থা এই মুহূর্তে দিনহাটার মানুষ উদয়ন গুহকে নিয়ে বিরক্ত। দিনহাটার মানুষ বলছেন যে ন্যাশনাল সিকিউরিটি তো ছেড়েই দিন, অনুপ্রবেশ রোহিঙ্গা তো ছেড়েই দিন, এরপরে যদি তৃণমূল কংগ্রেস জেতে হিন্দুদের হয়তো থাকার মতন অপশন থাকবে না। কি বলছেন সেখানকার মানুষ একদম বেসিক জিনিসগুলো নিয়ে, জল, কল, আবাস, রাস্তা, চাকরি, একদম বেসিক। শুনুন। নেতা এসে খেতা এসে সবাই এসে, হ্যাঁ,
কিন্তু এই যে রাস্তাঘাট পানীয় জল টল কিচ্ছু নাই। ব্রিটিশ আমল থেকে আমরা টিএনসি করি, এই পর্যন্ত টিএনসি করি নাকছি, এই পর্যন্ত এলো কিচ্ছু রাস্তাঘাট দেন না অবস্থা। আপনারা তৃণমূল করেন? হ্যাঁ, পুরো হয়ে গেলাম। এই পর্যন্ত এলো কিচ্ছু নেই, ঘরও পাইনি, কিছুই পাইনি, রাস্তাঘাটও পাইনি, জলও নাই। লক্ষ্মীর ভান্ডার তো পান? লক্ষ্মীর ভান্ডার কয় টাকা? ওই কয় টাকা দিয়ে তুলে বাড়ির বাচ্চা কোচ্চা পোষায় না? নাতনি টাতনি কত কি। আমরা চেষ্টা করেছি বিজেপি, তৃণমূল, বাম এদের প্রত্যেকের বক্তব্য মিলিয়ে দিনহাটার মানুষের বক্তব্য তুলে ধরার, কিন্তু বিষয়টা হচ্ছে দিনহাটার গ্রামগুলিতে এখনও অভাবের চিহ্ন স্পষ্ট। খুব নির্দিষ্টভাবে সরকারি প্রকল্প, যে সরকারি প্রকল্পগুলো নরেন্দ্র মোদী দিচ্ছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি দেন, সেগুলো ঘরে পৌঁছায় না, গরিব মানুষগুলোর কাছে পৌঁছায় না। পৌঁছালেও কাটমানি বাদ রেখে 80 টাকা 70 টাকা হয়তো পৌঁছায়, 30 টাকা 40 টাকা খেয়ে নেয়। ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে দিনহাটার, এবং দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি যে রিপোর্ট তুলে ধরেছেন একবার দেখব। ভোট আসে, ভোট যায়, কিন্তু কোনো উন্নয়নই হয় না, এমনটাই অভিযোগ এলাকাবাসী। গ্রামবাসীর অভিযোগ 5 বছর হয়ে গেল ভোটের সময়, কিন্তু প্রত্যেকবার ভোটের সময় ভোট চাইতে আসেন বিধায়করা বা কোনো পার্টির লোকেরা, সমস্ত পার্টির লোকেরা আসেন, তারা প্রতিশ্রুতি দেন যে সমস্ত কাজ হবে, কি হবে, এলাকার উন্নয়ন হবে, সমস্ত রাস্তাঘাট সমস্ত কিছু হবে, কিন্তু কোনোই উন্নয়ন হচ্ছে না, এমনটাই দাবি করছেন। না পাচ্ছেন এরা ঘর, না কোনো কৃষিকাজের জন্য কোনো জল, আবাস যোজনার ঘর তাদের মিলছে না, মিলছে কাদের? পঞ্চায়েত প্রধানদের। এমনটাই অভিযোগ, গুরুতর অভিযোগ করছেন কিন্তু তারা। আমি পিসিআরকে বলবো নির্দিষ্টভাবে একটি বক্তব্য এবং একটি এলাকার ছবি দেখাতে, যেখানে পাকা বাড়ি তো মেলেইনি, উল্টে বারবার অনুরোধ করার পরেও সেই অনুরোধ রাখা হয়নি। আমি জানি না উদয়ন গুহ এই জবাব চায় বাংলা দেখার পর সেখানে কাজ করবেন কিনা। এখন অবশ্য সরকারি প্রকল্পের কাজ করা যাবে না, কিন্তু কল থেকে জল পড়ে না, বাড়ি বাড়ি কলের লাইন পৌঁছেছে, কিন্তু তারপর আর কিছু হয়নি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এলাকার ছবি এটা। তাহলে ভাবুন যে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের উন্নয়নটা কি করেছে। মিনতি রায়, দিনহাটার ভোটার, তিনি ঠিক কি বলেছেন একবার শুনবো। কল আছে, জল নেই, এমনটাই বলছে এলাকাবাসী। শুনে নিব যে গ্রামবাসী কি বলছেন। এখন ঘটনা কি বলবো, দিয়ে গেলে যে কল জল আসবে, এই যে জল কোন দিন আসবে, তার তো অনেকদিন আগে দিচ্ছেন, জল তো নাই, এখন আবার টিউবওয়েল দিয়ে যেতেছেন, এই যে ডিসেম্বরে জল আসবে। ডিসেম্বর করতে 2 বছর গেল, কিন্তু এখনো জল পাইলাম না। 5-6 বছর হলো পাইপ দিছে। এবং ঠিক সেই জায়গা থেকে আমি বাকিদের কাছে যাওয়ার আগে উদয়ন গুহ, আমরা টেলিফোনে উদয়ন গুহকে ধরার চেষ্টা করছি। উদয়ন গুহ যদি টেলিফোন ধরেন তাহলে উদয়ন গুহরও প্রতিক্রিয়া নেব আমরা। এর আগেও আমরা বহুবার উদয়ন গুহকে বলেছি যে উদয়নদা, আপনার এলাকায় আপনি জনপ্রিয়তা হারাচ্ছেন, গোটা বাংলায় কি অবস্থা হবে। উদয়ন গুহকে দিয়ে আমি কেন শুরু করলাম, কারণ বিজেপি উত্তরবঙ্গ নিয়ে কনফিডেন্ট, কিন্তু তৃণমূল এবার দক্ষিণবঙ্গ বা দক্ষিণ কলকাতা নিয়েও কনফিডেন্ট হতে পারছে না। যেমনটা নীলাদ্রিদা বলছিলেন, ভবানীপুর থেকে কারা কারা উঠে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, একের পর এক বড় বড় নেতা ভবানীপুর। ওইদিকে চেতলায় গেলে ফিরহাদ হাকিম, আরেকটু এগিয়ে অরূপ বিশ্বাস, পঙ্কজ ব্যানার্জি একটা সময় রাসবিহারীতে ছিলেন, ওইদিকে দেবাশিস কুমার, অতীন ঘোষ নর্থের দিকে গেলে। দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারছেন না যে আমি কনফিডেন্টলি জিতবো। বিজেপি বলছে উত্তরবঙ্গে জিতবে। কেন বলছে তার হয়তো কারণ এটা যে উদয়ন গুহ ডাহা ফেল করবেন। একবার দেখে নি উদয়ন গুহর রিপোর্ট কার্ড। এই মুহূর্তে উদয়ন গুহ বলতে খারাপ লাগছে, রাস্তা উন্নয়নে আপনি ফেল করেছেন। গোটা বাংলায় বিভিন্ন রাস্তা ভালো হলেও কেন জানি না দিনহাটার রাস্তার এই অবস্থা। বাংলার মানুষ জবাব চায় সেতু। কেন এখনো এত উন্নয়ন, এত টাকা, এত সেতুর কাজ করা যায়, তারপরেও কেন ব্রিজ বানানো সম্ভব হয়নি আপনার এলাকায়? ডাহা ফেল। পানীয় জল যেটা ঘরে ঘরে পৌঁছানোর কথা, সে পানীয় জল কেন ঘরে ঘরে পৌঁছাচ্ছে না? এখনো কেন অনুষ্ঠানগুলোতে স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা থাকছে না? লোককে টাকা দিয়ে কেন জল কিনতে হচ্ছে? এই প্রশ্ন থাকবে। ফেল, এখানেও ফেল। আবাসের যে ঘরগুলো আসছে, আবাস যোজনার যে ঘর, সে ঘরগুলো কেন এখনো সবাই পাচ্ছে না? এই প্রশ্নগুলো করতে হবে।
এখানেও উদয়ন গুহ আপনি ফেল। এবং যে জিনিসগুলোতে ফেল করেছেন সেগুলো যেরকম দেখাচ্ছি, উদয়ন গুহ পাশ করেছেন কিসে কিসে, বা তৃণমূল কংগ্রেস পাশ করেছে কিসে কিসে সেটাও দেখাই। তৃণমূল কংগ্রেস পাশ করেছে দুর্নীতিতে, তৃণমূল কংগ্রেস পাশ করেছে স্বজন পোষণে, এবং দিনহাটায় তৃণমূল কংগ্রেস পাশ করেছে প্রতিশ্রুতি ভঙ্গ। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে তৃণমূল কংগ্রেস মোটামুটি কেউ কথা রাখেনি, পুরস্কার হয়তো জিতে নিয়েছে দিনহাটা থেকে। আমি উদয়ন গুহকে এখনও টেলিফোন লাইনে পাইনি, কিন্তু আমাদের কাছে যে প্রতিক্রিয়া এসছে সেই প্রতিক্রিয়াটা একবার চালাতে বলবো। তৃণমূল ব্লক সভাপতি দিনহাটা 2-এর দীপক কুমার ভট্টাচার্য এবং অজয় রায়, বিজেপি জেলা সম্পাদক কোচবিহারের, দুজনের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু এটাও মজার, কারণ দিনহাটার মানুষ তারাও বুঝুক যে যতই যে যার বিরুদ্ধে রাজনৈতিক চর্চা করুক না কেন, আলটিমেটলি ময়ূক যে কথাগুলো বলছে দিনহাটার মানুষ সেগুলো যদি পায়, লাভ কি ময়ূকের হবে? না, ময়ূক তো কলকাতায় বসে আছে, দিনহাটার মানুষের যাতে লাভ হোক। উন্নয়ন যদি আপনাকে এখন তুলে ধরতে হয়, প্রচুর সময় লাগবে, মানে প্রচুর উন্নয়ন। একদিকে রাস্তাঘাট, আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়, তিনি আমাদের এই এলাকায় বিধায়ক হওয়ার দরুন নিঃসন্দেহে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রচুর কাজ হয়েছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় 5 থেকে 7টি করে রাস্তা আমরা ওনার দপ্তরের থেকে পেয়েছি। এলাকায় আমরা হাইমাস সোলার লাইট, কিছু ব্রিজের সমস্যা ছিল, যেমন একটা ছিল কেদারের ঘাটের ব্রিজ, যে ব্রিজটা তৈরি হয়েছে। বেশ কিছু বাড়ি প্রায় পড়ে যাচ্ছিল পুকুরে, সেখানে গার্ডওয়াল হয়েছে। পথশ্রী প্রকল্পের পথশ্রী 1, 2, 3, 4 যেটা চলছে, এই 4 ধাপে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তা, বিশেষ করে বড় রাস্তাগুলো কাজ প্রায় শেষ হয়ে গেছে। দেখুন, কোথাও কোনো উন্নয়ন হয়নি। আপনারা দেখবেন শহরে বিভিন্ন জায়গায় নল বসানো হয়েছে, অথচ জল নেই নলে। এই বিভিন্ন শহরে যে নালাগুলোর উপরে অবৈধভাবে স্টল বানিয়ে সেখানে কোটি কোটি টাকার বিনিময়ে সেই স্টলগুলো বিক্রি করা হয়েছে। তার ফলে আজকে কী হয়েছে, সেই নালাগুলো আজকে পরিষ্কার করতে পারে না, কোনো নিকাশি ব্যবস্থা ঠিকমতো নেই। দেখবেন বর্ষা হলে পরেই শহরে জলাকার হয়ে যায়। এই আবাস যোজনা টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। যারা এই আবাস যোজনা ঘর পাওয়ার কথা তারা পাননি। কোথাও কোনো দেখবেন গ্রামগঞ্জে যাবেন যে সাধারণ মানুষ যারা ওই গ্রামের রাস্তাঘাটে চলাফেরা করে, সব কাঁচা রাস্তা, এখনও 2-4টা রাস্তা বাদ দিয়ে কোথাও কোনো আজ এই বিধানসভা কোনো উন্নয়ন আমরা দেখতে পাইনি। আমি কাশেম আলীর কাছে যাব। কাশেম আলী, বাংলার মানুষ দেখুন, এই মুহূর্তে সবাই হয়তো আমরা আলাদাভাবে ওই যত মত তত পথের মতন সবাই আলাদাভাবে নিজের মতন করে চাইছি, কিন্তু জোট বাঁচছে কি, জমাট বাঁচছে কি? দেখুন, আপনিও চান তৃণমূল কংগ্রেস যাক, চন্দ্রচূড়দাও হয়তো মনে মনে চায়, এই মুহূর্তে হয়তো ফুরফুরা শরীফের অনেকে চায়, দেগঙ্গার অনেকে চায়, আবার দক্ষিণ কলকাতার যে ঝাঁ চকচকে ফ্ল্যাট বাড়িটা আছে সেই ফ্ল্যাট বাড়ির মালিকও হয়তো চায়। কিন্তু আলাদা ভোট বাক্সে আলাদাভাবে ভোট নষ্ট করে সেটা কি সম্ভব? কাশেম আলী দাদা, খুব মনে পড়ছে ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, কাকের গায়ে কাক লেগেছে আমরা ভেবে করব কি। তৃণমূলের বর্তমানের অবস্থা, পাবলিকের ঠোঁটে দুধের শটটুকু লাগিয়ে দিয়ে পুরো বালতিটা হাফিস করার চেষ্টা এবারে করবেন। কিন্তু এবারের লড়াই বাংলার মানুষকে মুক্তি দেবার লড়াই। এবারের লড়াই বাংলার মানুষ তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায়। পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়েছে দাদা। এই পরিবর্তন অবিসম্ভাবিত, এবং ভবানীপুরের মতো জায়গায় যেখানে শিক্ষিত মানুষের বসবাস, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরাজয় অবিসম্ভাবিত, এবং শুভেন্দু অধিকারী সেখানে জিতবেন, এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। গোটা বাংলায় হিন্দু মুসলমান বলুন, এবারে সেই হিন্দু মুসলমান জাতপাত সকল কিছু ঊর্ধ্বে উঠে মানুষ এই সরকারের হাত থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায়। কালের দেওয়ালে লিখনও তৈরি হয়ে গেছে। এবারের লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই নয়, এবারের লড়াই বাংলার 9.5 কোটি মানুষ ভার্সেস একটা ফ্যাসিস্ট অত্যাচারী সরকার, স্বৈরাচারী সরকারের উৎখাত করার লড়াই। এই লড়াইয়ে বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে
শুরু করে ছাত্র যুবক থেকে শুরু করে যৌবনের প্রতীক যারা বলেছিলেন একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে আমরা দীপ্তকণ্ঠে চিৎকার করে বলেছিলাম যে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা নেই, এখন বাংলার মানুষের কাছে তিনি ঘুগ্নিকন্যা হয়ে গেছেন। বিভিন্ন জায়গায় সরকার, রাজ্য সরকারের যে কাজগুলো করার কথা সে কাজগুলো সরকার করে না, কিন্তু কেন্দ্র সরকারকে দোষারোপ পড়ে যাচ্ছে। এবং এটা তো সত্যি, আপনি নিজে গুরগাঁও দেখেছেন, আপনি ব্যাঙ্গালোরের মতন শহর দেখেছেন, দিল্লি দেখেছেন, মুম্বাই দেখেছেন, সারা দেশে আপনি ঘোরেন। মানে খারাপ লাগার জায়গাটা হচ্ছে যে শহরটা একটা সময় ম্যানচেস্টারের সাথে যাকে তুলনা করা হতো, সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার যে শহরটাকে দেখিয়ে বলতো যে আমাদের কলকাতার মতন একটা শহর বানাতে হবে, সেই শহরটার এই মুহূর্তে একটা চোখো ব্লক চলছে। মানে সব দিক থেকে জ্যাম হয়ে গেছে, জল পাস করছে না, উন্নয়ন আসছে না, নতুন ডেভেলপমেন্ট হচ্ছে না, ছেলেমেয়েরা চাকরি করতে চলে যাচ্ছে বাইরে। এবং এই জায়গাটাতে যেন আমরাও খুশি হয়ে যাচ্ছি। নয়তো দিনহাটায় যে অবস্থাটা, স্বাধীনতার এত বছর পরে যারা বড় বড় লেকচার দেয় তারা নাকি সেকুলার, তারা নাকি শুধুমাত্র কনস্টিটিউশনের ওপর কাজ করে, রুটি কাপড়া মাকানের বাইরে তারা নাকি জাতের রাজনীতি করে না। দিনহাটায় যে ছবিগুলো আমি দেখাচ্ছিলাম সেখানে মিনিমাম একটা রাস্তা তৈরি করে দিতে পারেনি তারা। প্রথমে বামপন্থীরা ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস, ওখানে কোনোদিন বিজেপি ছিল না। কি বলবেন ময়ূক? এই ন্যারেটিভের কথা তুমি যেটা শুরুতেই বললে, এটা পুরো খেলাটাই ন্যারেটিভের খেলা। দেখো, ভোট যুদ্ধ তো যুদ্ধ, বোমাবাজিটা ওই আসল যুদ্ধের মতো না হলেও অন্তত পশ্চিমবাংলায় কিছু কম হয় না। কিন্তু তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে সাইকোলজিক্যাল অপারেশন, মানে লোকের মনে বিভ্রান্তি সৃষ্টি করা। এবং এখানে রুলিং পার্টি যারা আছেন তারা এই দুটো কাজে খুব সিদ্ধহস্ত। একটা হচ্ছে ভয়ের ত্রাসের রাজত্ব সৃষ্টি করা, আর একটা হচ্ছে ভিক্টিমাইজেশনের কার্ড খেলা, যে বাঙালিদের নাকি ভিক্টিমাইজ করা হচ্ছে। এবং তারা কিন্তু ওই উন্নয়নের নাম করে যা করে যাচ্ছেন, কত পার্সেন্ট কার কাছে যায় সেটা আজকে রাজ্যের প্রায় সবারই কাছেই জানা। রাস্তা তৈরি করতে হলে রাস্তায় কতটা যাবে এবং রাস্তা তৈরি করার পেছনে যারা আছেন তাদের কাছে কতটা যাবে সেটাও মোটামুটি একটা পাকা হিসেব হয়ে গেছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এরপরে যখন ভোট আসে তখন যারা ওই ইউজার, যারা এর বেনিফিশিয়ারি, তাদের ভোটটা কেমন করে আনতে হবে, ফোকাসটা কিন্তু ওই 5 বছর ধরে তার ওপরেই থাকে। ফলে ছেলেরা, শিক্ষিত ছেলেমেয়েরা রাজ্য ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। এখন সেইটার দিক থেকে নজর ঘোরাতে বলা হচ্ছে যে আমাদের পরিযায়ী শ্রমিক, তাদের ওপর নাকি অত্যাচার হচ্ছে, সেই গল্প ফুলিয়ে পাপি ধরা হচ্ছে, ওই ভিক্টিমাইজেশন কার্ড। এবং আমরা যেটা দেখেছি গত 2-3টে নির্বাচনে, পরিবর্তনের যে চাহিদা সেটা 2019-এও ছিল, 2021-এও ছিল, কিন্তু সেটা হয়তো দানা বেঁধে উঠতে পারেনি এবং তার বহিঃপ্রকাশটা বেশিভাবে ছিল। এবছর আমি যতটুকু দেখতে পাচ্ছি এই পরিবর্তনের চাহিদাটা যে আরও ব্যাপক হয়েছে, ব্যাপক থেকে ব্যাপকতর হয়েছে, কিন্তু এটা একটা চাপা স্রোত বইছে, একটা চোরা স্রোত বইছে। এবং ঠিক কতটা ভয়ঙ্করভাবে তা ব্যালট বক্সে ধরা পড়বে আজকে বলা মুশকিল, কিন্তু আমি আশা রাখছি যে পরিবর্তনের যে চাহিদা ছিল, যে স্বপ্ন ছিল গত 2-3টে নির্বাচনে, সেই স্বপ্নটা হয়তো পশ্চিমবাংলার বাঁচার জন্য সেটা সফল হবে, সেটা সার্থক হবে। আমি এরপরে নির্দিষ্টভাবে ভাঙড়ের ছবি দেখাবো। ভাঙড়টা বা কলকাতা লেদার কমপ্লেক্সটা কোনোভাবেই আন্তর্জাতিক বা জাতীয় স্তরে চিহ্নিত হওয়া উচিত নয়। এই জায়গায় হিংসা হয় শুধু, এই জায়গায় বোমা পড়ে শুধু, এই জায়গায় কথায় কথায় লোকে একে অপরের সাথে হিংসা করতে বেরিয়ে পড়েন। এটার জন্য তো ভাঙড় পরিচিত হবে না, হওয়া উচিত নয়। ভাঙড় কিসের জন্য পরিচিত হওয়া উচিত? ভাঙড়ে যে পরিমাণ জমি রয়েছে সেখানে সেমিকন্ডাক্টর প্লান্টের জন্য পরিচিত হওয়া উচিত। সম্ভবত যে সেমিকন্ডাক্টর প্লান্টের জন্য আমেরিকা এবং ইন্ডিয়া জয়েন্ট ভেঞ্চার করেছে, সেটা কেন ভাঙড়ে হবে না? ভাঙড়ে কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়াতে কেন গোটা এশিয়ার সবচেয়ে বড় লেদার হাবটা তৈরি হবে না, বা যেটা হয়ে আছে যে কমপ্লেক্সটা, সেটা এশিয়ার মার্কেটটাকে কেন দখল করবে না? আজকে যদি দুবাইয়ের কোনো বড় ইন্টারন্যাশনাল কমিউনিটির বড় কোনো শপিং মল ভাঙড়ে হয়, কে লাভবান হবে? লুলু গ্রুপ কেরালাতে কেন ইনভেস্ট করছে? আমাদের এখানে সংখ্যালঘুরা নেই, ভাঙড়ে কেন ইনভেস্টমেন্ট করবে না? এই
দুবাইয়ের বা মধ্যপ্রাচ্যের এই বড় বড় সংস্থাগুলো যারা মনে করছে যে মধ্যপ্রাচ্যের সাথে কেরালার এত যেহেতু কানেকশন আছে, সে কারণে কেরালাতে আমরা ইনভেস্ট করতে পারবো, কেন আমাদের এখানে কেন ইনভেস্ট করবে না, এটা নিয়ে নেতারা কেন বলছেন। আমি ভাঙড়ের ছবিটা দেখাবো। ভাঙড়ের এই মুহূর্তে চিত্রটা কি? ভাঙড়ে আপনারা জানেন, ভাঙড়ে নওশাদ সিদ্দিকী ISF এর বিধায়ক 2021 সালে জেতে। ভাঙড় বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রে বিধানসভা ভোট হয় 2021-এ, মোট ভোটার থাকে 2,71,859 এবং এখানে পুরুষ ভোটার 52%, মহিলা ভোটার ছিল 48%। মূল সমস্যা কি কি? স্বাস্থ্য, নিকাশি, রাজনৈতিক অশান্তি। শিল্প তো আমি ছেড়েই দিলাম, এবং এটা বলতে বাধ্য হচ্ছি, নওশাদ সিদ্দিকীকে আবার আমি এই প্রশ্নটা করব। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী যদি সবচেয়ে বেশি ফেল করে গিয়ে থাকেন, যতই রক্তদান ক্যাম্প করুন, যতই রক্তদান শিবির করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি পিছিয়ে পড়ে থাকেন, তাহলে সেটা সেবাশ্রয়ের মতন কোনো ক্যাম্পে। হ্যাঁ, এটা সত্যি কথা, আপনার হাতে স্বাস্থ্যমন্ত্রক নেই, স্বাস্থ্য দপ্তর নেই, কিন্তু তারপরেও সবচেয়ে বেশি সংখ্যালঘু পরিবারের সবচেয়ে বেশি মানুষজন, তারা যে পরিমাণ হাসপাতালগুলোতে গিয়ে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় চলে যেতে বাধ্য হন, কেন ভাঙড়ে একটা এইমসের মতন হাসপাতাল হবে না? নওশাদ সিদ্দিকী কোনোদিন প্রশ্ন করেছে এই বিষয়টা নিয়ে? যদি প্রশ্ন করে থাকে তাহলে সাক্ষাৎকারে আমাকে বলুক, আপনারাও বলুন। এই মুহূর্তে স্বাস্থ্যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে ফেল, নিকাশি ফেল, ভোটে অশান্তিতে নওশাদ সিদ্দিকী বা ভাঙড়ের বিধায়ক পাস। ISF এখনো অনেক ক্ষেত্রে অভিযুক্ত বিভিন্ন ভোটে অশান্তি। শুধুই শওকত মোল্লা বোম বাঁধে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বাইকটা চালালে হবে না। ভাঙড়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস না, তৃণমূল কংগ্রেস তো ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে ভাঙড় থেকে। কেন বারবার এই কথাটা ভাঙড়ের মানুষকে শুনতে হবে যে মরছে তৃণমূল, মারছে তৃণমূল, বা মরছে সংখ্যালঘু, মারছে সংখ্যালঘু? কেন এটা শুনতে হবে বারবার? ভোটের প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি ভঙ্গ করাতে পাস, ভোটারদের বঞ্চনাতে পাস নওশাদ সিদ্দিকী। আমি কাশেম আলীর কাছে 30 সেকেন্ডের বক্তব্য নেব যে ভাঙড়, দেগঙ্গা, এই জায়গাগুলো কেন দিনের পর দিন, বছরের পর বছর একদম নির্দিষ্টভাবে পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে চিহ্নিত থাকবে? ওখানকার বাড়িগুলো কেন বড় বড় বাড়ি হবে না? দাদা, ভাঙড়েই আছে। বোম, সন্ত্রাস, গুলি, রক্তাক্ত, কে হবে মুসলমান, বোম মারবে কে মুসলমান, এটা তো আমরা সকলেই জানি। ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর প্রতি অনেক আশা, ভরসা, বিশ্বাস রেখেছিল সেখানকার সংখ্যালঘু মুসলমানরা, কিন্তু তৃণমূল কংগ্রেস প্যারালালি তারা সরকারে ছিল, উন্নয়ন করতে নওশাদ সিদ্দিকীও ব্যর্থ হয়েছেন। সেই ভাঙড়ের মানুষের জন্য একটু ভাবা উচিত ছিল। আমি নিশ্চয়ই আপনাদের মাধ্যমে বলবো যে এবারের নির্বাচনে অন্তত ভাঙড় থেকে কেউ যেন রক্তাক্ত না হয়। আপনারা সুস্থ, শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন করুন। জয় পরাজয় আপনারাই ঠিক করবেন, জনতা জনার্দনই ঠিক করবে। নওশাদ সিদ্দিকীরাও শুধু ইসলামের জুজু দেখিয়েছেন, ধর্মান্ধত্ব জুজু দেখিয়েছেন, মুসলমানদের কিছু হয়নি। এক শ্রেণীর মুসলমানরা ভেবেছেন যে নওশাদ সিদ্দিকী হয়তো আমাদের মুক্তি দেবে, জান্নাতের টিকিট দেবে, নওশাদ সিদ্দিকীর সঙ্গে থাকলে আমরা পরিত্রাণ পাবো, মুক্তি পাবো, কিন্তু এটা নয়। আমরা চাই যে ভাঙড় একটা সুস্থ ভাঙড় হোক, আমরা সুস্থ পথ দেখাতে চাই, এই পথটা আমরা দেখতে চাই। আমি প্রতিকৃত পাইন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। প্রতিকৃত পাইন, আপনিও চন্দ্রচূড় ঘোষের মতন বিভিন্ন জায়গা দেখেছেন এবং বিভিন্ন জায়গায় আপনারা বাঙালিদেরকেও দেখেছেন, কিন্তু বাংলার এই যে অবস্থাটা, আমি ভাঙড় দেখাচ্ছি, দিনহাটা দেখাচ্ছি, এবং আমি কিন্তু আজ ন্যাশনাল সিকিউরিটি, আমি আজ ইনফিল্ট্রেশন, এমনকি আমি কেন রোহিঙ্গারা তছনছ করছে, হিন্দু সনাতনীদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, সেটা নিয়েও বলছি না। আমি বেসিক কিছু ছবি দেখাচ্ছি। প্রতিকৃতদা, ভাঙড়ের ছবি দেখালাম, দিনহাটার ছবি দেখালাম, এরপরে আমি আলিপুরদুয়ার আরেকটা কেস স্টাডি দেখাবো, সেখানেও ভয়ঙ্কর অবস্থা। প্রথমে আমি দেখিয়ে নিতে চাই এবং তারপর প্রতিকৃতদা আপনার কাছে আসছি। আলিপুরদুয়ারের বিধায়ক যিনি, তিনি দলবদল করেছেন। এখানকার বিধায়ক ছিলেন সুমন কাঞ্জিলাল, 21-এর ভোটে জিতেছিলেন বিজেপির টিকিটে, আর যিনি তৃণমূলের টিকিটে জিতেছিলেন তিনি এখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন। 2023-এ তৃণমূল কংগ্রেসে যুক্ত হন। নেতারা এই পার্টি থেকে ওই পার্টি যাবে, কিন্তু বাংলার মানুষের ভাগ্য একই জায়গায় থাকবে, সেটা চলতে পারে না।
এবং ঠিক সেই জায়গা থেকে আমি আলিপুরদুয়ারের মানুষকেও বলছি, আপনারা বুঝে নিন নিজেরটা, বিজেপির থেকেও বুঝে নিন, তৃণমূলের থেকেও বুঝে নিন। আর শুধু আলিপুর কেন, আলিপুরদুয়ার কেন, গোটা বাংলার যারা কর্মীরা রয়েছেন, কর্মীদের ভাগ্য একই রকম থাকে। কর্মীরা নেতা হতে হতে দেখবেন অনেক সময় অনেক কিছু বদলে যায়। আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল ছিলেন আগের বারের বিধায়ক। বিধানসভা ভোট 2021-এ, আমি গ্রাফিক্সটা দেখানোর জন্য বলবো, মোট ভোটার ছিল 2,70,370। পুরুষ ভোটার 49%, মহিলা ভোটার 51%, মানে মহিলা ভোটার এখানে বেশি। অনেকে বলেন মহিলা ভোটার বেশি মানে আসলে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এগুলোর এফেক্ট বেশি, কিন্তু মূল সমস্যা কী কী? সেতু, যানজট, নিরাপত্তা এবং কর্মসংস্থান। আমি কিন্তু নির্দিষ্টভাবে শিল্প এখানেও আনছি না, আমি এখানে আলিপুরদুয়ারে কিভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে না সেটাও আনছি না। আমি আমাদের প্রতিনিধি সুদীপ চট্টোপাধ্যায়, এই দলবদলু যে বিধায়ক তার বিরুদ্ধে যে ক্ষোভ এবং ভুরি ভুরি অভিযোগ, সেই অভিযোগ নিয়ে কথা বলছি। এই অভিযোগটা হয়তো বিজেপির বিরুদ্ধে বা এখন তৃণমূলে সেই বিধায়ক চলে গেছে তার বিরুদ্ধে, কিন্তু আসলে অভিযোগটা সাধারণ মানুষের। সুদীপ কি তুলে ধরেছে এবং সেখানকার মানুষ কি বলছেন একবার শুনি। 2014 সালে আলিপুরদুয়ার মহকুমাকে আলিপুরদুয়ারের জেলা ঘোষণা করা হয় এবং তার পরবর্তীতে আলিপুরদুয়ার এই মহকুমা হাসপাতালকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রূপান্তরিত করা হয়। কিন্তু অনেক বাসিন্দাদের বক্তব্য এবং বিরোধীদের বক্তব্য যে বোর্ডই চেঞ্জ হয়েছে, মহকুমা হাসপাতাল থেকে জেলা হাসপাতালে বোর্ড চেঞ্জ হয়েছে, কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসপাতালটা জেলা হাসপাতালে রূপান্তরিত হয়নি। এই আলিপুরদুয়ার হাসপাতালে অনেক বিভাগের চিকিৎসক নেই, নার্সিং স্টাফের সংখ্যা কম রয়েছে, স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম রয়েছে, এবং কি অনেক কিছু পরীক্ষা এখানে হয় না, যেরকম বায়োপসি টেস্ট এখানে হয় না, এমআরআই হয় না, এখানে কার্ডিও ডাক্তার নেই, নেফ্রো ডাক্তার নেই, এবং অনেক কিছু কিন্তু পরিষেবা এখানে জনগণ পায় না। আমাদের সরকারি হসপিটালে যা যা দরকার কিচ্ছু পাওয়া যাচ্ছে না, সব বাইরের থেকে করতে হচ্ছে। ডাক্তার নিয়ম মতো টাইম মতো বসতেছে না, কোনো ফ্যাসিলিটি ঠিক মতো পাচ্ছি না। একটা ওষুধ এখান থেকে কিন্তু সব রকমের ওষুধ আসে, কিন্তু সেটা বাইরে থেকে কিনতে হচ্ছে। তাহলে সরকারের মানেটা কি হলো? পর্যায়ে হসপিটালে আমার সকালে পেশেন্ট এডমিট করলাম, এখন লেগে দিল 600 টাকা রক্ত পরীক্ষা বাইরে থেকে। হসপিটাল হচ্ছে না, না হচ্ছে না রক্ত পরীক্ষা, কোনো পরীক্ষা পাচ্ছেন না। এই যে সোনোগ্রাফি দিলাম, ডাইরেক্ট 2টা পরে পেশেন্ট ভর্তি আছে, যারা স্লিপ নিয়েছে জমানো 2টার পরে। সরকারের তো পয়সা কোনো কিছু পাচ্ছে না আমরা। প্রতিক্রিয়া, আমি যেহেতু আপনি অনলাইনে রয়েছেন, আমি কয়েকটা ছবি দেখাচ্ছি, সেগুলো আপনারা হয়তো এই সময় একদম ছবিটা সামনাসামনি স্টুডিওতে বসে দেখতে পাচ্ছেন না। আলিপুরদুয়ারের পাশ দিয়ে কালজানি নদী, এই নদী বয়ে গেছে। এই নদীর ওপরে পাকা সেতুর দাবি দীর্ঘদিনের। বেসিক একটা সেতু, একটা ব্রিজ চাই, বেসিক দাবি। এটাও বলছে না যে ইলন মাস্কের একটা ফ্যাক্টরি চাই, এইটাও দেওয়া হয়, সম্ভব হয়নি। নদী পেরোতে ভরসা নড়বড়ে সাঁকো। যারা কথায় কথায় বলেন এই লিবারালিজমটা ভালো, রুটি কাপড়া মাকান, গরম ভাতের রাজনীতি ভালো, এই হচ্ছে অবস্থা আলিপুরদুয়ারে। মানে দক্ষিণ কলকাতার ভালো 5 স্টার হোটেলে বসে নিকারাগুয়ার দারিদ্র নিয়ে আমরা পানীয় খেতে খেতে আলোচনা করবো সন্ধ্যাবেলা, কিন্তু আলিপুরদুয়ারে এই অবস্থা, তাই নিয়ে কোনো মোমবাতি মিছিল করবো না। সেখানকার চিত্রটা কি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি, এবং সেখানকার এই কালজানি নদীর আশেপাশের মানুষজন কি বলছেন সেটাও একবার শুনি। ভোট আসে ভোট যায়, নেতারা শুধু আশ্বাস দেয়, কিন্তু কালজানি নদীর সেতু আর নির্মিত হয় না। আলিপুরদুয়ার বিধানসভার এই তপসিকাতা এলাকায় এই যে কালজানি নদীর সেতু দীর্ঘদিনের দাবি, বহু কয়েক দশকের দাবি যে এলাকা বাসিন্দাদের যে কালজানি নদীর সেতু নির্মাণ হোক। এই এমনি সময় তো এখানে বাঁশের সাঁকো, বর্ষাকালে বাঁশের সাঁকো থাকে না, তখন নৌকো দিয়ে পারাপার হতে হয়। তখন নৌকা ডুবিও হয়েছে, অনেকের মৃত্যুও হয়েছে, কিন্তু এই কালজানি নদীর সেতু নির্মাণ হয় না। বিগত 5 বছরে আলিপুরদুয়ারের বিধায়ক শুধু আশ্বাস দিয়েছে। চলে, আপনার দাবি জানান নাই? দাবি তো জানাইছি, কিন্তু কই সড়ক চক্রবর্তী বলে গেছে যে আমরা বানাই দিব, হাইটে দেখাই দিব। এমএলএ আসছিল, এমএলএ আসছিল, কিন্তু হয় নাই। টোটো চলছে কিন্তু বাঁশের সাঁকো দিয়ে। এই আলিপুরদুয়ার বিধানসভাতে কালজানি নদী নয়, একাধিক নদী রয়েছে যেখানে কিন্তু বাঁশের সাঁকোই হচ্ছে ভরসা। প্রতিক্রিয়া কি বলবেন? বেসিকটা দিতে পারেনি তৃণমূল, বামপন্থীরা বড় বড় লেকচার মারে। ময়ূক, দুটো কথা আমি বলতে চাই। প্রথম হচ্ছে আমি 3টে সংস্থার নাম নিচ্ছি, উইপ্রো, সিপলা আর ওয়াকহার্ড।
উইপ্রোকে তৈরি করেছে আজিম প্রেমজি, সিপলাকে তৈরি করেছে ওয়াইকে হামিদ, আর ওয়াকার্ডকে তৈরি করেছে হাবিব খোরাকিওয়ালা। আমার সব থেকে বড় দুঃখ যে আমাদের পশ্চিমবঙ্গে যেখানে এত বড় একটা সংখ্যালঘু একটা এত বড় পপুলেশন আছে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে আজিম প্রেমজির মতন সম্মানীয় একজন ব্যবসায়ী, যিনি ভারতবর্ষের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম আইটি কোম্পানি চালান, বা সিপলার মতন সংস্থা যে ভারতবর্ষের একটা অন্যতম ফার্মা কোম্পানি, বা ওয়াকার্ড, এরকম কেন তৈরি হয়? এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো অনেক জায়গায় গেছি, আপনি যদি আহমেদাবাদে যান, আপনি যদি হায়দ্রাবাদে যান, বা আপনি যদি দিল্লি গুরগাঁওতে যান, আপনি দেখবেন ওখানে যে আমাদের মুসলিম ভাই বোনেদের তাদের যে অর্থনৈতিক স্তর, তার সঙ্গে আকাশ পাতাল তফাৎ আছে আমাদের পশ্চিমবঙ্গ বা এদিককার মুসলিমদের। তারা সেখানে আহমেদাবাদের বড় বড় ব্যবসায়ীরা মুসলিম, কেন সেটা আমরা কেন করতে পারিনি? এই প্রশ্নটা প্রথম করা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা কথা বলতে চাই যে আপনি যদি তামিলনাড়ুতে যান বা আপনি অন্য অনেক জায়গায় যান, সেখানে বিজেপি শাসন হোক বা অন্য রাজ্যের অন্য কোনো পার্টি শাসন হোক, সেটা ম্যাটার করে না, কিন্তু সেখানে বেসিক ডেভেলপমেন্টটা পলিটিক্সের উপর ডিপেন্ড করে না। সেটা দিল্লি হোক বা তামিলনাড়ু হোক, সেটা গুজরাট হোক বা মহারাষ্ট্র হোক, বেসিক পরিকাঠামো, বেসিক ইনফ্রাস্ট্রাকচার, বেসিক যে একটা সেন্টার স্টেট রিলেশনশিপ, ওটাকে একদম কনস্ট্যান্ট রাখা হয়। তৃতীয় কথা হচ্ছে, আপনি দেখবেন প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা শহর, শুধুমাত্র দিল্লি বোম্বে না, প্রত্যেকটা বড় ছোট মিডিয়াম শহরে আপনি একটা বঙ্গীয় সমাজ দেখবেন। সেখানে ধুমধাম করে পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো হয়, গণেশ পুজো, তারা একেবারে একসাথে করে। এবং প্রত্যেকটা, বলছি আমি শুধু দিল্লি বোম্বে বলছি না, এই যে এত বড় একটা বঙ্গীয় সমাজ প্রত্যেকটা শহরে আছে, তার একটা ভালো এবং তার দিক দিয়ে একটু দুঃখের ব্যাপার যে তাদের প্রত্যেককে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে আসতে হয়েছে। তাদের নিজেদের নারীর জায়গা যেটা, সেখান থেকে শেকড় যেখান থেকে ছেড়ে আসতে হয়েছে, কারণ অর্থনৈতিক অপরচুনিটি খুব সীমিত হয়ে গেছে। এবং সেটা আজকে না, আজকে আমি মনে করি 50 বছর ধরে এই প্রবলেম আছে। এবং এই জায়গাগুলোতে আপনি যদি দেখেন, বড় বড় সংস্থা, ময়ূক তুমিও অনেক বড় বড় জায়গায় কাজ করেছো, সেখানে সিইও থেকে শুরু করে বড় বড় ব্যাংক, অনেক স্মল ফাইন্যান্স ব্যাংক যেগুলো আরবিআই পারমিশন দিয়েছিল 2015 সালে, তার মধ্যে 2টো স্মল ফাইন্যান্স ব্যাংকের ফাউন্ডার এক বাঙালি, সেগুলো পশ্চিমবঙ্গ থেকে কেন হয়? এবং এই পোটেনশিয়াল আছে, পোটেনশিয়ালের অভাব আছে তা আমি বলবো না, কিন্তু আমার মনে হয় কোথাও এই চিন্তাধারাগুলো আসা উচিত। আরেকটা সর্বশেষ, আমি জানি না কতটা এটা এই প্রোগ্রামের সাথে রেলেভেন্ট, আজকে ভারতবর্ষ ডিপ টেক টেকনোলজি কথা বলছে 300 খানা স্পেস স্টার্টআপ আছে। ময়ূক, আজকে ভারতবর্ষে প্রাইভেট সেক্টর স্পেসে স্যাটেলাইট লঞ্চ করবে কয়েকদিনের মধ্যে। আজকে ড্রোন একটা বিশাল বড় বিপ্লব আনছে, ড্রোন বা ড্রোন ওয়ারফেয়ারের কথা বলা হচ্ছে। আজকে ব্রাহ্মস তৈরি হচ্ছে প্রাইভেট সেক্টরে, আজকে প্রাইভেট সেক্টরে কামান তৈরি হচ্ছে, আর্টিলারি তৈরি হচ্ছে, আজকে প্লেন ম্যানুফ্যাকচারিং এর কথা বলা হচ্ছে, যেখানে বোয়িং বা এমব্রায়ার এসে করবে। এই কথাগুলো ভারতবর্ষে হয়, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? হওয়ার কথা তো, পোটেনশিয়াল তো আছে। ব্রাহ্মসের ফ্যাক্টরি আমি দেখলাম লখনৌতে, প্রতিকৃতদা, উত্তরপ্রদেশের লখনৌতে ব্রাহ্মসের ফ্যাক্টরিতে যারা কাজ করছে, তারা কি আমাদের থেকে বেশি স্কিলফুল লেবার নয়? তো তাদেরকে যদি ট্রেনিং, ভাঙড়ের ছেলেমেয়েদের বা আলিপুরদুয়ারের ছেলেমেয়েদের যদি ট্রেনিং করা হয়, কেন ব্রাহ্মসের ফ্যাক্টরি বাংলাতে হবে না? আমি তো বারবার এটাই বলে আসছি যে আমাদের বাংলাতে এই ধরনের ফ্যাক্টরি একমাত্র হচ্ছে না, তার কারণ এই কেন্দ্র বিরোধিতা, দেশ বিরোধিতার জন্য। প্রতিকৃতদা। হ্যাঁ, আপনি অবশ্যই, আমি কখনোই মনে করি না যে উত্তরপ্রদেশে যারা কাজ করছে তাদের পোটেনশিয়াল, তাদের ক্যাপাবিলিটি পশ্চিমবঙ্গের থেকে বেশি, কখনোই না। বরং আপনি দেখবেন যে ওইখানে যারা কাজ করছে তাদের অনেকেই বাঙালি, তাদের অনেকেই বাঙালি। ভারতবর্ষে এরকম বড় বড় বহু সংস্থা আছে, সেটা আইটি সেক্টরে হোক, সেটা স্টিল সেক্টরে হোক, সেটা অন্য ইন্ডাস্ট্রিতে হোক, সেটা মিডিয়াতে হোক, সেটা থিঙ্ক ট্যাঙ্ক হোক, সেখানে বাঙালিতে ভর্তি। এবং এরকম অনেক বাঙালি আছে যাদেরকে, দুঃখের কথা, পশ্চিমবঙ্গে তাদের সম্বন্ধে অনেকে জানে, যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে ভারতবর্ষের জন্য বিশাল কাজ করছে। তো এই যে একটা আমাদের মধ্যে মানসিকতা যে পুরো ভারতবর্ষ আমাদের বিরুদ্ধে, এটা থেকে উঠে আসা উচিত। কারণ আমার মনে হয় না আজকে মিঠুন চক্রবর্তী বা কিশোর কুমার বা সেখান থেকে অরিজিৎ সিং থেকে শুরু করে যে কোনো কারো, শুধু বলিউড না, ভারতবর্ষের যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গায় বাঙালিদের কিন্তু আলিঙ্গন করা হয়েছে, কারণ তাদের সাংঘাতিক পোটেনশিয়ালের জন্য। দুঃখের বিষয়, কোথাও এটা একটা পারসেপশন আছে যে সেই বাঙালিগুলো কোথাও হয়তো অবহেলিত হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা হওয়া কাম্য নয়। এবং এটা যেদিন পরিবর্তন এই জিনিসটা হবে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের একটা সাংঘাতিক উন্নতি হতে পারে। বেশ, আমি একবার আমি দেখিয়ে নিতে চাই যে আলিপুরদুয়ারের রিপোর্ট কার্ডটা দেখুন। এই রিপোর্ট কার্ডটা বদলাতে হবে। এবং আমি বারবার বলছি, আলিপুরদুয়ারে কেন ইনভেস্টমেন্ট আসবে না? আলিপুরদুয়ারে শুধুমাত্র হোমস্টে কেন হবে? আলিপুরদুয়ারে, আমি আসামে বারবার দেখে এসেছি, আসামের বিভিন্ন জায়গাতে 7 স্টার হোটেল সেগুলো পর্যন্ত আছে। আলিপুরদুয়ারে আমি যদি বলি যে 5 স্টার হোটেল আছে আলিপুরদুয়ারে, লোকে 5 বার আমার দিকে তাকায়।
5 স্টার হোটেলে যেতে গেলে আমাকে যেতে হবে দার্জিলিংয়ে, তাও নেই। 5 স্টার হোটেলে গেলে আমাকে যেতে হবে মকাইবাড়ির যে টি এস্টেট, সেখানে। কেন সেখানে আলিপুরদুয়ারে যে চা বাগানগুলো, তাকে কেন্দ্র করে সবচেয়ে বড় বড় যে ট্যুরিজম সেক্টরের ডেভেলপমেন্ট, সেটা হবে না? কেন শুধুমাত্র অন্য রাজ্য থেকে পর্যটক আসবে? কেন বিদেশ থেকে আসবে না? কেন আমেরিকা থেকে আসবে না? প্যারিস থেকে কেন আসবে না আলিপুরদুয়ারে লোকে শুধুমাত্র পর্যটনের জন্য? খুব খারাপ অবস্থা এই মুহূর্তে, এবং এটাই বোধহয় কারণ হতে পারে। আজকে যদি এই যাদের নিয়ে এত কথা বলা হয়, রাশিয়া, ভেনেজুয়েলা, হনুলুলু, হন্ডুরাস, আমেরিকা, সেখান থেকে যদি মানুষ আজ আলিপুরদুয়ারে আসেন, তারা দেখবেন যে কোথায় কোথায় অসুবিধাটা, এবং রিপোর্ট কার্ড দেখে তারা হয়তো এই মুহূর্তে তাদের ট্রিপ চেঞ্জ করবেন। সুমন কাঞ্জিলাল, আলিপুরদুয়ারের বিধায়ক, স্বাস্থ্যে ফেল। আলিপুরদুয়ারে একটা প্রপার ভালো নিউরো সার্জারির হসপিটাল নেই। আলিপুরদুয়ারের সেতু কি অবস্থা আমি দেখালাম, ফেল। যানজট আলিপুরদুয়ারে, ভাবতে পারেন আলিপুরদুয়ারের মতন এরকম একটি জায়গায় কোনো প্রপার ট্রাফিক পুলিশিং করা হচ্ছে না। এদিকে বিভিন্ন শহর থেকে বড় বড় টাকার ফাইন নেওয়া হচ্ছে, পুলিশ কি কাজ করছে আমরা জানি না। ফেল। নিরাপত্তায় ফেল, কর্মসংস্থানে ফেল, চা শিল্পের উন্নয়নে ডাহা ফেল, পর্যটন শিল্পের উন্নয়নে ফেল, প্রতিশ্রুতি ভঙ্গ, পাস। সুমন কাঞ্জিলালকে নিয়ে এত কথা বললাম। সুমন কাঞ্জিলাল বিধায়ক, তিনি কি বলেছেন রিপাবলিক বাংলার এই রিপোর্ট কার্ড দেখে, একবার সেটাও শুনে নিই। একজন জনপ্রতিনিধি, বিশেষ করে আমরা যারা বিধানসভায় যাই, আমাদের মূল কাজ হচ্ছে আমার আলিপুরদুয়ার বিধানসভা সহ আমাদের এই যে মাতৃভূমি, আমাদের এই যে ডুয়ার্স, আমাদের চা বাগান, আমাদের জঙ্গল, তাকে বাঁচিয়ে রাখবার জন্য, তার উন্নতির জন্য সব কিছু বিধানসভায় তুলে ধরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে যেভাবে ঢেলে সাজিয়েছেন, জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর করতে হবে, যেটা আমাদের প্রত্যেকের আশা, প্রত্যেকের স্বপ্ন। আমরা বারবার করে আমি বলেছিলাম যে ভারত ভুটান নদী কমিশন তৈরি করে আন্তর্জাতিক স্তরে একটা আমাদেরকে প্ল্যাটফর্ম করে দেন, যে প্ল্যাটফর্মে আমাদের ডুয়ার্স বাঁচবে, আমাদের জঙ্গল বাঁচবে, আমাদের চা বাগান বাঁচবে। চন্দ্রচূড়দা কি বলবেন? মানে আপনি নিজেও হয়তো বিভিন্ন জায়গায় গেছেন, এবং অফকোর্স মানে আপনি নিজে দেখেছেন ইটালি বা ফ্রান্সের ছোট ছোট গ্রামকে কি করে কনভার্ট করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে। আর আমাদের আলিপুরদুয়ারে কি নেই? 2 ঘন্টা যদি ভালো রাস্তা হয়, 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে দার্জিলিং পৌঁছে যাও, আবার জঙ্গলে ফিরে এসো, আবার ঝর্ণার পাশে বসো, আবার বড় কোনো ইকো ভিলেজে ঢোকো। চায়ের অর্থনীতি কি নেই? কিন্তু কিচ্ছু হচ্ছে না। সেটা হচ্ছে না ময়ূক, তার কারণ তুমি যে প্রত্যেকটি কনস্টিটুয়েন্সি ধরে ধরে যে রিপোর্ট কার্ডগুলো শোনাচ্ছ, সেগুলো শুনে আটকে উঠতে হচ্ছে। তবে অবাক হচ্ছি না, সেই ছবিগুলো এক একটা কনস্টিটুয়েন্সি যা দেখাচ্ছ, সার্বিকভাবে গোটা রাজ্যেরই সেই ছবিটাই সব জায়গায় বেরিয়ে আসবে। মানে সেটাই স্বাভাবিক বলে আজকে সবাই আমরা মেনে নিয়েছি। তুমি প্রশ্ন করছো বাইরে যেগুলো হচ্ছে, ভারতের অন্যান্য রাজ্যে, অন্যান্য শহরে, অন্যান্য রাজ্যের বড় শহরগুলোতে বা ভারতের বাইরে, তার মূল কারণ হচ্ছে রাজনীতিটা যেখানেই থাক, এক একটা বড় শহরে আমরা দেখেছি সেই শহরটাকে উন্নত করা, উন্নত থেকে উন্নততর করার একটা প্রচেষ্টা থাকে, একটা মানসিকতা থাকে, সেই ফোকাসটা থাকে সিটিগুলোকে ডেভেলপ করার জন্য। সেই ফোকাসটা ডেভেলপমেন্ট থেকে সরে গিয়ে যদি কাটমানিতে চলে যায়, তাহলে সেই উন্নয়নটা কোথা থেকে আসবে? আমি তোমাকে ছোট্ট 2-3টা পয়েন্ট দিচ্ছি যে একটা এটা এই রাজ্যের নির্বাচনের আগে রাজ্যের লং টার্ম ভিশনটা কি, সরকারের লং টার্ম ভিশনটা কি, সেটা সম্বন্ধে কারোর ধারণা আছে কি? কোনো বলা হয়েছে কোনো জায়গায়? আমার তো মনে হয় না, আমি তো শুনিনি। সেই লং টার্ম ভিশন বলতে এককালে শুনেছিলাম যে কলকাতা নাকি কোনো এককালে লন্ডন হয়ে যাবে, তো সেইটাই লং টার্ম ভিশন। সেই লং টার্ম ভিশন আজ পর্যন্ত তো হয়ে উঠলো না। মাঝে মাঝে জলে ডুবে যায়, সেটুকু দেখতে পাই। সেই জলটা টেমস থেকে আসে না কোথা থেকে আসে সেটা অবশ্য সেটা কেউ বলেন না। এখন তুমি একটু আগেও বললে রুটি কাপড়া মকানের কথা বলছে, গরম ভাতের কথা বলছে, কিন্তু কাজে হচ্ছে অন্য জিনিস। এবার এই লং টার্ম ভিশন এক জায়গায় নেই। দ্বিতীয়ত, তুমি রুটি কাপড়া মকানের কথা বলছো, সেখানে রুটি কাপড়া মকানটা আসবে কোথা থেকে? তার জন্য দরকার ইনফ্রাস্ট্রাকচার। সেই ইনফ্রাস্ট্রাকচারের ওপরে ইনভেস্ট করার কোনো কথা শুনিনি। শিক্ষা ব্যবস্থার ওপরে নতুন করে জোর দিয়ে ইনভেস্টমেন্ট, নতুন সরকার এলে কি করবে, মানে নতুন সরকার মানে তৃণমূলই যদি আবার পাওয়ারে আসেন কি করবেন, সেটা কোনো প্ল্যান শুনিনি।
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তুমি এই ব্রাহ্মসের কথা বলছিলে, ফ্যাক্টরির কথা বলছিলে, এগ্রিকালচার থেকে ম্যানুফ্যাকচারিংয়ের দিকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা নিয়ে কোনো ভিশন শুনিনি। কোনো শিক্ষা, এই তোমার এমপ্লয়মেন্ট, যেটা করুণ অবস্থা, লোককে বলা হচ্ছে ঘুগনি বানান, চপ বানান, এবং বোমা শিল্প দেখতে পাচ্ছি, সেইটা নিয়ে পরিবর্তন করার কোনো প্ল্যান শুনিনি, ভিশন ডকুমেন্ট শুনিনি। কি দেখতে পেলাম তাহলে এই নির্বাচনের গোটা প্ল্যাটফর্মটা কি? নির্বাচনের ঠিক আগে কি বলা হলো ক্ষমতাসীন দলের থেকে? মুয়াজ্জেম আর পুরোহিতের ভাতা বাড়ানো হলো 500 করে, যতটাই হোক, যদি 25 টাকাও হয়, ভাতাটা বাড়ানো, মানে ফোকাসটা ওইখানে, ওই কমিউনিটি, কমিউনাল। বলা হলো আমরা আছি বলে আপনারা ভালো আছেন, তা না হলে একটা সম্প্রদায় কিন্তু আপনাদের 1 মিনিটে 13টা বাজিয়ে দেবে। এইটা কি রাজনীতির এই লক্ষ্য? ওইটাই হচ্ছে। কাসেম ভাই বললেন যে কেন মুসলমানদের মেইন স্ট্রিমে আসতে দেওয়া হচ্ছে না। আমি বলবো বাংলা এমন একটা জায়গা যেখানে মুসলমানরা সবসময় মেইন স্ট্রিমে থেকেছেন। মুসলমানরা মেইন স্ট্রিমের বাইরে কখনো যাননি, কারণ আমাদের বরাবরের পরিচয় আমরা বাঙালি। সেখানে হিন্দু আর মুসলমান আলাদা করে সেটা দেখানো হয়নি। এই গত 14 বছরে সেটা আমরা দেখতে পাচ্ছি। 2011-র পর থেকে সেটা দিনের পর দিন বেড়ে গেছে। এই মুসলমানদের এই আলাদা করে দেখতে হবে, দুধেল গাই, কারা বলেছে? স্বাধীনতার পর থেকে কোনো সব দলের নেতা নেত্রী কেউ কারো সাহস হয়েছে ওই ধরনের বাক্যবন্ধ ব্যবহার করার? ঠিক। চন্দ্রদত্ত, আমার একেবারে সময় শেষ। আমি 2 মিনিট মতন সময় আছে, আমি 1 মিনিট আপনাকে সময়টা দিচ্ছি। কি বুঝলেন? মানে আলিপুরদুয়ার দেখালাম, দিনহাটা দেখালাম, ভাঙড় দেখালাম। যে কোনো গভর্নমেন্ট, যে কোনো রাজনৈতিক দল এই 3টে জায়গায় যে পরিমাণ অপশন আছে, অপরচুনিটি আছে, ছেলেমেয়েরা যে পরিমাণ ওখানে কাজ করতে পারে বা রিসোর্সেস আছে, যে কোনো সরকার এই 3টে যদি আসন পেত, তাহলে হয়তো কয়েক লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে আসতো। তৃণমূল জাস্ট ফেলে রেখে দিল এই 3টে আসনকে। না, ভাঙড়, আলিপুরদুয়ার, দিনহাটা। আমি আলিপুরদুয়ার আর দিনহাটাটাকে ডিসকাউন্ট করে দিচ্ছি, কারণ তৃণমূল কংগ্রেসটা তো কার্যত দক্ষিণবঙ্গের দল, আবার আরও বেশি করে বলতে গেলে দক্ষিণ কলকাতার দল। দলটাই দক্ষিণ কলকাতা থেকে চলে। সেরকম উত্তরবঙ্গ, সেখানে আপনি আলিপুরদুয়ার কেন, হাজারটা উত্তরবঙ্গের কেন্দ্র দেখুন, উন্নয়ন ফুন্নয়ন হয় না। মাঝে মাঝে উত্তরবঙ্গ থেকে কিছু মানুষ দাবি তোলেন আলাদা রাজ্যে, এটা আলাদা রাজ্যের দাবি নয়, এটা উন্নয়নের দাবি। উত্তরবঙ্গটাকে ব্রাত্য করে রেখে দিয়েছে দক্ষিণ কলকাতার দল এই তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু ভাঙড়ে তো 66% মানুষ হচ্ছে মুসলমান, আর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন বেশ করব, মুসলমান তোষণ করব, যে গরু দুধ দেয় সে লাথি মারলেও তা সহ্য করতে হয়। যার এই দাবি, তিনি ভাঙড়ের উন্নয়ন করবেন না কেন? এটা আশ্চর্য ব্যাপার। তাহলে মুসলমান ভাই বোনেদের বোধহয় ভাবা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কি তাদের শুধুই দুধেল গাই করে রেখে দিয়েছে? তাদের উন্নয়নের চেষ্টা করেনি? মুসলমানদের রোজগার বেড়েছে, চাকরি বাকরি বেড়েছে, ব্যবসা বেড়েছে, সে লেখাপড়ায় ভালো হয়েছে, কোনো ফেসিলিটিস বেড়েছে, সেটা কি হয়েছে? নাকি শুধুই ভোটের সময় দুধেল গাই? এইটা বোধহয় মুসলমান ভাই বোনেদের আজকে ভাবার সময় এসেছে, কারণ পশ্চিমবঙ্গ একটা পরিবর্তনের মুখে ময়ূক দাঁড়িয়ে। একদম একদম। আমার সময় একেবারে শেষ, কিন্তু যাওয়ার আগেও আবার বলবো, ম্যানিফেস্টো প্রকাশ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আমি নির্দিষ্টভাবে লাইনটা বলছি, অলরেডি আমরা সমস্ত কিছু করে দিয়েছি, বাংলার আর কোনো উন্নয়নের দরকার আছে বলে আমার মনে হয় না। আমি আজ এই বাইটটা শুনিয়ে জাস্ট জবাব চাই বাংলা শেষ করব। শুনুন এবং তারপর একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিজ্ঞা, আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয় না। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH